ওয়েলকাম ব্যাক। হাউ আর ইউ? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আসলে আরও একটা নতুন টপিক আজকে নিয়ে আসছি আমাদের এই চ্যানেলে আপনাদের জন্যে। আশা করি ভালো লাগবে। ট্রান্সফরমেশন এর আসলে অনেকগুলো পার্ট থাকে। এর আগে আমরা আলোচনা করছিলাম ডিগ্রি নিয়ে আলোচনা করছিলাম। আজকে আসলে আমাদের আলোচনা হচ্ছে সিম্পল কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স নিয়ে। এটা নিয়ে আলোচনা। তো আসলে আমরা সবাই জানি যে সেন্টেন্স মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মিনিং অনুযায়ী আর একটা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী। তো অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স হচ্ছে পাঁচ ভাগে ভাগ করা যায়, সেটা আমরা সবাই জানি। ওই যে 1 2 3 4 5 এইসব ক্লাসে আমরা এটা পড়েছি। আর একটা হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুযায়ী সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়। এবং আজকে সেটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়, যে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এটা আচ্ছা, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড একটা ভীতির নাম আসলে। এটা যারা 11 12 অথবা 9 10 এরকম এতে পড়াশোনা করে এই সমস্ত ক্লাসগুলোতে, আর একটা চাকরির পরীক্ষা, ব্যাংক অথবা বিসিএস, এগুলো তো সচরাচর কমন টপিক, এগুলো সবসময়ই আসে। এমন কোনো পরীক্ষা দেখা যায়নি যে পরীক্ষায় এই টপিক থেকে কোশ্চেন আসেনি চাকরির পরীক্ষাগুলোতে, বিসিএস এবং ব্যাংকে। সো আজকে আমাদের আলোচনা যে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। আলোচনা শুরু করার আগে আমাদের একটু ক্লজ নিয়ে কথা বলে নিতে হবে, যে ক্লজটা আসলে কি, এই জিনিসটা আমাদের একটু জানতে হবে। যে ক্লজ মানে হচ্ছে বাক্যের অংশ। মানে একটা সেন্টেন্সে অনেকগুলো ক্লজ থাকতে পারে, কিন্তু সবগুলোই একটা সেন্টেন্সের মধ্যে। তো সবগুলোই হচ্ছে একটা বাক্যের অংশ। ক্লজকে মূলত তিন ভাগে ভাগ করা যায়: প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড কোঅর্ডিনেট ক্লজ। এটাকে আবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়ে থাকে। আবার এটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বলে, মানে অধীন। ডিপেন্ডেন্ট মানে হচ্ছে অধীন, অর্থাৎ এর কাজ আসলে এই ধরনের ক্লজগুলো সেন্টেন্সে নিজে নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না। এই ক্লজটা তার অর্থ প্রকাশের জন্য সবসময় এই প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ড করে থাকে, নির্ভর করে থাকে। সেই জন্য একে ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়। আর এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেহেতু এই ক্লজটা এমন একটা ক্লজ যে তার অর্থ প্রকাশের জন্য অন্য কারোর উপরে নির্ভর করে না, সেজন্য ও ইন্ডিপেন্ডেন্ট সবসময়। আর এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এই ক্লজটা অনেক বইয়েই আলোচনায় পাওয়া যায় না, এটা অনেক জায়গায় স্কিপ করা হয়েছে। তবে এই ধরনের একটা ক্লজ আছে কোঅর্ডিনেট, যেটা হচ্ছে আসলে কোঅর্ডিনিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। আমরা আলোচনা করলে বুঝবো। তার আগে আমরা দেখি আসলে প্রিন্সিপাল ক্লজটা কি। যেমন আমরা নিচে দুইটা এক্সাম্পল সেট করছি, এখান থেকে এর মাধ্যমে আমরা আসলে ক্লজটা কি একটা ওভারভিউ এখান থেকে আমরা জানবো, যে বাক্যের অংশটা কি আর কোন জায়গায় কোন ক্লজ থাকে একটি বাক্যে, সেই জিনিসটা আমরা এখন জানবো আর কি। আই হ্যাভ এ টি শার্ট, এখানে দেওয়া আছে কি, আই হ্যাভ এ টি শার্ট হুইচ ইজ ব্ল্যাক। তো তার মানে কি, আমার একটি শার্ট আছে যা হয় কালো। আচ্ছা, তাহলে এইখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা? দেখেন, বলেছিলাম যে প্রিন্সিপাল ক্লজ কখনো তার নিজের অর্থ প্রকাশের জন্য অন্য কারোর উপর নির্ভর করে না, সে নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারে। আমি যদি এই অংশটা কেটে দেই, বাদ দিয়ে দেই, যদি যদি আমি যদি বলি যে এই অংশটা এখানে নেই, সাপোজ মনে করেন যে এখানে এটা নেই। আচ্ছা ঠিক আছে, ধরে নিলেন যে এটা এখানে নেই। আচ্ছা, যদি না থাকে তাহলে আই হ্যাভ এ টি শার্ট, আমার একটা টি শার্ট আছে, এটা কিন্তু নিজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পেরেছে। বাক্যের এই অংশটা এই অংশের উপর কোনোভাবেই এ নির্ভর করেনি, সেজন্যই ও প্রিন্সিপাল ক্লজ। আর যদি পিসি দিয়ে প্রিন্সিপাল ক্লজকে ইন্ডিকেট করা যায়, তার মানে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ। আরেকটা জিনিস দেখি, যে তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? ডেফিনেটলি এটাই সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আই হ্যাভ এ টি শার্ট হুইচ ইজ ব্ল্যাক, সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয়, কিন্তু কোথাও কোথাও ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়েছে এভাবে। কেন এটা ডিপেন্ডেন্ট ক্লজ? আই হ্যাভ এ টি শার্ট হুইচ ইজ ব্ল্যাক, এই অংশটা যদি আমি কেটে দিই, যদি এখানে না থাকে,
তাহলে দেখেন এ নিজে নিজে কোনোভাবে অর্থ প্রকাশ করতে পারবে না। কারণটা কি? হুইচ ইজ ব্ল্যাক, যদি বলা হয় যা হয় কালো, তার মানে কি আগে পরে কিছু প্রশ্ন থেকে যায়। যা হয় কালো বলতে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে, এই জিনিসটা আসলে এখানে ক্লিয়ার না। তার মানে এই অংশটা তার নিজের অর্থ প্রকাশের জন্য সম্পূর্ণভাবে এর উপর নির্ভর করতেছে, বাক্যের এই অংশের উপরে। সেজন্য এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এটা তো এখন বুঝলাম যে সাবঅর্ডিনেট ক্লজ। এখন তাহলে কোঅর্ডিনেট ক্লজটা কি? কোঅর্ডিনেটিং কনজাংশন ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। সো আই হ্যাভ এ টি শার্ট অ্যান্ড ইট ইজ ব্ল্যাক। এই যে অ্যান্ড, এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। মানে এই কোঅর্ডিনেট ক্লজের মানে দুই পাশে যে ক্লজটা থাকে, ক্লজ মানে আমরা আগেই বলেছি যে বাক্যের অংশ, যে এ পাশে একটা বাক্যের অংশ আছে, আবার এই পাশে আরেকটা আছে, ঠিক আছে? তাহলে দুটাই কিন্তু প্রিন্সিপাল ক্লজ। এখানে খেয়াল করছি আমরা, দেখি যে এর এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন, এই কোঅর্ডিনেটিং কনজাংশনের ঠিক আগে এবং পরে যে দুইটা সেন্টেন্স আছে, দুটাই প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ এখানে যে ক্লজগুলো থাকবে তা দুইটাই সমজাতীয় ক্লজ থাকবে। অর্থাৎ যদি প্রিন্সিপাল ক্লজ থাকে আগেরটা, তাহলে পরেরটাও প্রিন্সিপাল ক্লজ থাকবে। এই জন্য এটার নাম হয়েছে কোঅর্ডিনেট ক্লজ। সো আমরা এই পরের এক্সাম্পলটা দেখি, যে আই নো দ্য পারসনস হু রিপেয়ার্স কম্পিউটার। আমি ওই ব্যক্তিকে চিনি যে নাকি কম্পিউটার মেরামত করে, রিপেয়ার করে থাকে। সো আই নো দ্য পারসন, আমি লোকটিকে চিনি। তাহলে এটাই প্রিন্সিপাল ক্লজ, পিসি। কেন? কারণ ও তার অর্থ প্রকাশের জন্য অন্য কারোর উপর নির্ভর করছে না, সেজন্য হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর এই পাশেরটা কি তাহলে? হু রিপেয়ার্স কম্পিউটার্স। ডেফিনেটলি আগে যেভাবে বলছি এখানেও ঠিক সেভাবেই হবে। এই হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, কিন্তু এখানে এটাও একটা কনজাংশন, ঠিক আছে, কিন্তু এটা রিলেটিভ, এটা অনেক সময় আবার রিলেটিভ ক্লজও বলা হয়ে থাকে, সেটা ঠিক আছে, কিন্তু সাবঅর্ডিনেট সব কিছুই আসলে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যেই পড়ে। এই জন্য রিলেটিভ ক্লজ আসলে এখানে বলার দরকার নেই। আই নো দ্য পারসন হু রিপেয়ার্স কম্পিউটার্স, সো সাবঅর্ডিনেট ক্লজ এটা। কারণ কি? আই নো দ্য পারসনের উপরে সম্পূর্ণ রূপে হু রিপেয়ার্স কম্পিউটার এই অংশটা নির্ভর করতেছে। আর এই যে নির্ভর করতেছে, এই নির্ভর করার কারণেই হচ্ছে এ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর ও হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর এখানে ইজ এ কোঅর্ডিনেটিং কনজাংশন, আই নো দ্য পারসনস অ্যান্ড হি রিপেয়ার্স কম্পিউটার্স। এখানে হিটা একটু উজ্জ, আই রিপেয়ার্স কম্পিউটার্স, এখানে আইটা উজ্জ আছে, কারণ এখানে একবার ব্যবহার করেছি, বারবার এটা বলার দরকার নেই। এ পাশেও তো যেহেতু একই রকম, এখানে প্রোনাউন, এটা তো পার্সোনাল প্রোনাউন, এরপরেও যদি আবার ওই একই পার্সোনাল প্রোনাউন আই ব্যবহার করি তাহলে একটু খারাপ লাগে, মানে একটু এক্সাজারেশন একটা বলা যেতে পারে। ইংরেজিতে একটা কথা আছে যে এক্সাজারেশন, অর্থাৎ বাড়িয়ে বলার দরকার নেই। যেহেতু আই এখানে আছে, যদি অন্য কোনো ব্যক্তি বা বস্তু থাকতো তাহলে হয়তো আমাদের সেটা এখানে লেখার দরকার পড়তো, কিন্তু এখন যেহেতু একই জিনিস, অর্থাৎ আগেও যে প্রোনাউন পরেও এখানেও আমি যদি আই দিই, তাহলে সেটার কথা বলছি যে আগেও যে প্রোনাউন আছে পরেও ঠিক সেই একই প্রোনাউন আই রয়েছে, পার্সোনাল প্রোনাউন, তাই এখানে এটা লেখার দরকার নেই। ইট ইজ এক্সাজারেশন ইন অন সেন্স। আচ্ছা, তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে সাবঅর্ডিনেট ক্লজগুলো সবসময়। কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো তাহলে কি? দেখেন তাহলে আমি বলি, যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড, বাট, ওয়ার, এগুলা, নট অনলি বাট অলসো, হাউএভার, তার এইসব এইগুলো অ্যাটসেট্রা, এগুলো সবই হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এই সমস্ত ক্লজগুলো দ্বারা এই এই কনজাংশন দ্বারা কোঅর্ডিনেট ক্লজ যুক্ত থাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে ক্লজটা আসলে কি, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট অ্যান্ড কোঅর্ডিনেট। আচ্ছা, এই তিন ধরনের ক্লজ বাক্যে কোন জায়গায় বসে সেই জিনিসগুলো আমরা একটু মানে ওভারভিউ করলাম, মানে হালকা পাতলা একটু জানলাম। কারণ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে হলে আমাদের এই জিনিসটার সঙ্গে একটু পরিচিতি থাকলে আমাদের উপকার হবে এবং আমাদের বুঝতে সুবিধা হবে সেজন্য। ঠিক আছে, আর এই ফাঁকে একটা কথা বলে রাখি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের লাইক শেয়ার করে আমাদের সাথে থাকবেন, এটাই আপনাদের কাছে আমাদের একান্ত চাওয়া। সো এটুকু অন্তত করবেন আপনারা, আপনাদের কাছে অনুরোধ রইল। লাইক শেয়ার করুন, ফেসবুকে আপনাদের ফেসবুক টাইম লাইনে এটা শেয়ার করে রাখতে পারেন পরে, যাতে করে পরে আপনাদের সুবিধা মতো আপনারা দেখে নিতে পারলেন, এটাই।
তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই জিনিসটা নিয়ে আমরা আসলে আমাদের মূল আলোচনাটাই এটা, সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে। তার আগে আমরা একটু ওইটা ক্লজটা আলোচনা করে নিলাম, ওভারভিউ। আচ্ছা, সিম্পল কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্সটা আসলে কি? যে সেন্টেন্সে একটা ভার্ব, একটা সাবজেক্ট এবং একটা অবজেক্ট থাকে সেটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর যে সেন্টেন্সে একের অধিক ভার্ব থাকবে, মানে কমপক্ষে দুইটা ভার্ব থাকতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে, যদি দুইটা ভার্ব না থাকে তাহলে সেটা কখনোই কমপ্লেক্স সেন্টেন্স হবে না। তাহলে এটার শর্ত হচ্ছে দুইটা ভার্ব, দুইটা সাবজেক্ট, দুইটা অবজেক্ট। তবে সবসময় দুইটা অবজেক্ট বাধ্যতামূলক নয়। আর এখানে কি হবে, এখানেও দুইটা সাবজেক্ট, দুইটা অবজেক্ট, দুইটা ভার্ব বা একাধিক থাকতে পারে, থাকবে কমপক্ষে, মানে কমপক্ষে দুইটা অবশ্যই থাকতে হবে। আর এখানে এই যে একটু আগে বলছিলাম যে কোঅর্ডিনেটিং কনজাংশন, এই কম্পাউন্ড সেন্টেন্সের সাথে কোঅর্ডিনেটিং কনজাংশনটা খুবই মানে যায়, এবং কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা এই কম্পাউন্ড সেন্টেন্সটা, মানে এখানে যে সেন্টেন্সগুলো থাকবে সেগুলো যুক্ত থাকে। আর এখানে কিছু রিলেটিভ প্রোনাউন আছে, এই রিলেটিভ প্রোনাউনগুলোর মাধ্যমে এই কমপ্লেক্স সেন্টেন্সের যে দুইটা পার্ট ওইটা যুক্ত থাকে। আর এখানে অবশ্যই দুইটা ভার্ব বাধ্যতামূলক, দুইটা ভার্ব, কমপক্ষে দুইটা ভার্ব বাধ্যতামূলক কমপ্লেক্স এবং কম্পাউন্ডে। তাহলে জিনিসটা কি থাকলো, তাহলে একটি ভার্ব, আচ্ছা, একটি সাবজেক্ট, একটি ভার্ব, একটি অবজেক্ট। দুইটি সাবজেক্ট, দুইটি ভার্ব, দুইটি অবজেক্ট। এই সত্য রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত থাকে। এটা রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত থাকবে। এখানেও একই কথাই থাকবে, দুইটি সাবজেক্ট, দুইটি অবজেক্ট, দুইটি ভার্ব, দুইটি অবজেক্ট, কমপক্ষে দুইটি ভার্ব, দুইটি সাবজেক্ট, দুইটি ভার্ব, দুইটি অবজেক্ট থাকবে। আচ্ছা, আর এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা এটা যুক্ত থাকবে, অ্যান্ড, বাট, ওয়ার, তারপরে হচ্ছে টিল, আনটিল, নট অনলি, বাট অলসো, আর অনেক কিছু আছে। এই সব দিয়ে আসলে কম্পাউন্ড সেন্টেন্সগুলো যুক্ত থাকে। আর এখানে এখানে যে রিলেটিভ প্রোনাউনগুলো থাকে সেটা হচ্ছে, আমি একটু ব্র্যাকেটে বলে দিই, যেমন হু, এটা একটু আরও বলি, দ্যাট, ইফ, হু, হোয়ার, হোয়েন, এটসেট্রা, হুইজ, এগুলো থাকে, অথবা হুইজও থাকতে পারে, এগুলা মানে এই সমস্ত রিলেটিভ প্রোনাউন দিয়ে এটা যুক্ত থাকে। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো জিনিসটা, যে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ডের ক্ষেত্রে সিম্পলের জন্য একটি সাবজেক্ট, একটি ভার্ব, একটি অবজেক্ট, কমপ্লেক্সের জন্য
দুইটি সাবজেক্ট, দুইটি ভার্ব, দুইটি অবজেক্ট। আর রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত থাকে। রিলেটিভ প্রোনাউনগুলো কী কী? এই যে ব্র্যাকেট একটু আমরা বলে দিয়েছি, দ্যাট, ইফ, হু, হোয়ার, হোয়েন, হুইচ, এটসেট্রা এগুলা। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে দুইটি সাবজেক্ট, দুইটি ভার্ব, দুইটি অবজেক্ট, অ্যান্ড, বাট, ওয়ার এগুলো দ্বারা যুক্ত থাকে। অ্যান্ড, বাট, ওয়ার এগুলো দ্বারা যুক্ত থাকে। টিল, আনটিল, নট অনলি, বাট অলসো, এটসেট্রা এগুলাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়ে থাকে। ওকে।